সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। গর্ভকালীন ডায়াবেটিস এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমাদের মায়েরা যারা গর্ভধারণ করার এই সময় অনেক ধরনের শারীরিক জটিলতায় ভোগেন, তার মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ, গর্ভকালীন ডায়াবেটিস। এই বিষয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিশেষজ্ঞ অতিথি। তারা হচ্ছেন আমাদের সম্মানিত অতিথি ডাক্তার শাহজাদা সেলিম। তিনি সহযোগী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তিনি কাজ করছেন এন্ডোক্রাইনোলজি বিভাগ অর্থাৎ হরমোন রোগ বিভাগে। এবং আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার তানজিনা হোসেন। তিনি সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি ডাক্তার শাহজাদা সেলিম স্যারের কাছে যাচ্ছি। আমি একটু জানতে চাই যে গর্ভকালীন ডায়াবেটিস এই সমস্যাটি আমাদের দেশের প্রেক্ষাপটে কতটুকু গুরুতর? জি, ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। বিষয়টি অতিশয় গুরুত্বপূর্ণ, সেজন্য আমি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক, কিন্তু ডাক্তার তানজিনা হোসেন উনি শুধু এই গর্ভকালীন ডায়াবেটিস সংক্রান্ত আমরা টাস্ক ফোর্স করেছি, তার প্রধান হিসাবে কাজ করছেন, কোঅর্ডিনেটর। গুরুত্বটা কেমন, আমরা যদি যে কোনো এক দিক থেকে বলি যে সংখ্যা হিসাবে বাংলাদেশের গড়পড়তায়, যদিও নেশন ওয়াইড একটু সার্ভের ঘাটতি আছে, তবুও অধিকাংশ সার্ভে মতে 27% বেশি সংখ্যক গর্ভধারণকারী মহিলার কিন্তু রক্তের গ্লুকোজ বেশি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে সেটা 18.2%। আমাদের ধারণা এটা একটু কম দেখাচ্ছে। আবার পৃথিবীতে গড়ে সকল দেশ মিলিয়ে একসাথে করলে সেটা 16.7%। সেই হিসাবে কিন্তু অনেক বেশি। এখন এটি খালি সংখ্যা নয়, কিন্তু যেমন ধরুন বাংলাদেশে কিন্তু পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় ডায়াবেটিসের রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি। এখন আমাদের অবস্থান রোগীর সংখ্যা অনুসারে কিন্তু অষ্টম, যদি 2030-এ গিয়ে সংখ্যা 7ম হবে। নাম্বার 1, নাম্বার 2 হলো সারা পৃথিবীতে আমরা অষ্টম অবস্থানে আছি ডায়াবেটিস রোগীদের। এটা কিন্তু খুব খারাপ অবস্থা। দ্বিতীয় হলো যে বৃদ্ধির হার যদি হিসাব করি সেটিও কিন্তু ব্যাপক, এবং সেই বৃদ্ধি কিন্তু শুরু হচ্ছে এই গর্ভকালীন ডায়াবেটিসের। যেমন যে মার আজকে সন্তান ধারণ করেছেন, রক্তের গ্লুকোজ বাড়লো, এদের অনেকেরই কিন্তু পরে স্বাভাবিক হয়ে যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিটা হলো যে মায়ের গর্ভধারণকালীন অবস্থায় রক্তের গ্লুকোজ বেশি, এই সন্তানটি কিন্তু পরবর্তী আজীবন ডায়াবেটিসের হওয়ার ঝুঁকি বেশি নিয়ে জন্মগ্রহণ করলো। তাহলে অনেকের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত ব্যবস্থাপনায় আনতে পারছি না, কিন্তু আনতে পারলেও এই সন্তানটির কিন্তু ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি থেকে গেল একদিকে। দ্বিতীয় দিকে হলো আমরা কিন্তু বাংলাদেশে যে একটা বড় অর্জন ছিল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের যে ইউনেস্কো পুরস্কার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী, তার মধ্যে 2টি বড় প্যারামিটার ছিল। একটি হলো যে মাতৃমৃত্যুর হার কমাতে পেরেছিল, নবজাতকের মৃত্যুর হার কমিয়েছিল। এখন এই 2টি মৃত্যুর সাথে কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস খুব বেশি জড়িত। তাহলে আমরা যদি এটা কমাতে চাই, কমাতে হবে, কিন্তু স্বাস্থ্য এসডিজি যেটা তার মধ্যে কিন্তু এই 2টা আবার রয়ে গেছে, এখন কিন্তু কমছে না, স্টেবল, মানে এক জায়গায় আটকে গেছে। কমাতে চাইলে আগে গর্ভকালীন ডায়াবেটিসকে হাত দিতে হবে আমাদের। তাহলে আপনি যে কোনো একদিক দিয়ে যদি ভাবেন এটি অতিশয় গুরুত্বপূর্ণ। আমরা যদি অন্যভাবে ভাবি যে বাংলাদেশে পরবর্তী সময়ে ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমবে, তাহলে যে মেয়েটি আজকে সন্তান নেননি কিন্তু সন্তান নিতে পারেন পরে, তাকে ডায়াবেটিস আছে কিনা আমাদেরকে ধরতে হবে, তার পর্যাপ্ত ব্যবস্থাপনা করতে হবে যে ওনার এখন ডায়াবেটিস নাই, এই ঝুঁকি কমিয়ে ফেললাম, গর্ভকালীন সময়ে ডায়াবেটিস হবে না এবং আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমাচ্ছি। তাহলে এটাকে প্রিমোর্ডিয়াল প্রিভেনশন বলছে, যে রোগ হয়ে যাওয়ার অনেক আগে থেকে আমরা পদ্ধতি নিতে পারি। তাহলে এটি কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি কোনোভাবে বাইপাস করা বা অবহেলা করার সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি ডাক্তার তানজিনা হোসেনের কাছে। গর্ভকালীন ডায়াবেটিসের সচেতনতা নিয়ে বোধহয় একটা আপনাদের প্রোগ্রাম চলছে। আজকে আপনারা অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং নিঃসন্দেহে এই সমস্যাগুলোর জন্য আসলে অ্যাওয়ারনেস বা সচেতনতামূলক অনুষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্ব রয়েছে। আপনার এন্ডোক্রাইন সোসাইটির পক্ষ থেকে কি কি কার্যক্রম হাতে নিয়েছেন এই বিষয়টি সাধারণ মানুষকে জানানোর জন্য? ধন্যবাদ আপনাকে। একটু আগেই ডক্টর সেলিম বললেন যে আমাদের অনেকগুলো টাস্ক ফোর্স বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করে, এর মধ্যে গর্ভকালীন ডায়াবেটিসের টাস্ক ফোর্সটা, এটা আমি কোঅর্ডিনেট করি। আমরা গত 2 বছর ধরে এই বিষয়ে নানা রকম সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালু রেখেছি। ভিডিও তৈরি করা, সেটা সম্প্রচার করা, পোস্টার লিফলেট বিতরণ করা,
তারপর ধরেন লেখালেখি, আর্টিকেলস লেখা, গণমাধ্যমে বিভিন্ন ভাবে প্রচারণা চালানো ইত্যাদি মাধ্যমে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। সভা, সেমিনার এগুলো তো করছি। আজকে আমাদের যে এই কথা বলা সেটাও তার মধ্যেই পড়ে। কিছু কিছু ক্ষেত্রে আমরা এভিডেন্স সংগ্রহ করার চেষ্টা করছি যে বাংলাদেশে কী ধরনের সিনারিও আছে। তবে আসলে ব্যাপারটা হচ্ছে কি, গণমানুষের সচেতনতা ছাড়া এই বিষয়ে লক্ষ্য অর্জন করা খুবই কঠিন। একটি গবেষণা দেখাচ্ছে যে ৭৮% পরিবারে একটি মানুষও গর্ভকালীন ডায়াবেটিস সম্পর্কে জানে না। মানে যিনি নারী তিনি তো জানেনই না, তার পরিবারের অন্যরাও এ সম্পর্কে ওয়াকিবহাল নন যে গর্ভকালীন ডায়াবেটিস বলে একটা রোগ আছে যেটা প্রেগনেন্সিতে মেয়েদের হয় এবং এটি যে নবজাতক এবং মায়ের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে কেউই ওয়াকিবহাল নন। তাহলে আগে আমাদের আসলে জানাতে হবে। এই জানানোর প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। আমরা চাই যে প্রতিটি মানুষ এই বিষয়ে জানুক এবং এই বিষয়ে সচেতন হোক। এবং গর্ভকালীন ডায়াবেটিস কিন্তু অনেকটাই প্রতিরোধযোগ্য যদি আমরা তরুণীদের মধ্যে বা কিশোরী তরুণীদের মধ্যে সুস্থ খাদ্যাভ্যাস, হেলদি লাইফস্টাইল, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শরীরচর্চা, খেলাধুলা এগুলোর উৎসাহিত করতে পারি অথবা তাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারি। আপনি জানেন যে এখনকার বাচ্চাদের, কিশোরীদের একটা বড় অংশ কিন্তু ওজনাধিক্যে ভুগছে। ওবেসিটি একটা বড় সমস্যা। শহরাঞ্চলে ফাস্ট ফুড, তারপর কোমল পানীয় এগুলো এর জন্য দায়ী, খেলাধুলার অভাবও এটার জন্য দায়ী। এই জায়গাগুলোতে যদি আমরা হাত দিতে পারি তাহলে আসলে ভবিষ্যতে এই মেয়েদের যে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি সেটা আমরা অনেকটাই কমিয়ে আনতে পারব। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর সাজেদা সেলিম যে কথাটি বললেন যে বাংলাদেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যার দিক থেকে এটি ৮ম অবস্থানে রয়েছে। বাংলাদেশ কেন এত বেশি ডায়াবেটিস রোগী বাংলাদেশে? আমাদের সামাজিক প্রেক্ষাপট বা আমাদের সামগ্রিক স্বাস্থ্যের যে চিত্র তার সাথে কি এর কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। শুধু বাংলাদেশে নয়, আসলে দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলটাতেই ডায়াবেটিসের হার, বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক। এটার একটা প্রধান কারণ হচ্ছে র্যাপিড লাইফস্টাইল চেঞ্জ। মানে আমাদের এখানে যে গত ২০ বছরে আপনি যদি দেখেন যে জীবনযাত্রার যে মান সেটা যেভাবে পরিবর্তন হয়েছে, খাদ্যাভ্যাস যেভাবে পরিবর্তন হয়েছে, আপনি হয়তো আমাদের পূর্ব প্রজন্ম যেসব খাবারের নামই শুনেনি সেসব খাবারে এখন আমাদের ছেলেমেয়েরা এমনভাবে অভ্যস্ত হয়ে উঠেছে যেগুলো উচ্চ ক্যালোরিযুক্ত ফাস্ট ফুড বা হচ্ছে কোলা জাতীয় পানীয়তে। সেটা এই র্যাপিড চেঞ্জটা আমরা গত বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছি। গ্রামগুলো সব শহরে পরিণত হয়েছে, শহরগুলো ঘিঞ্জি হয়েছে, শহরগুলোতে কোনো খেলার জায়গা নেই। ইভেন আমাদের ছোটবেলাতেও আমরা স্কুলে কিন্তু বিদ্যালয়ে খেলাধুলা করেছি, কিন্তু এখন আপনি একটা স্কুলও পাবেন না যেখানে খেলার মাঠ আছে বা হচ্ছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে। গ্যাজেট ব্যবহার বা মোবাইল ব্যবহার এগুলোর প্রতি আসক্তি অত্যন্ত আশঙ্কাজনক আমাদের এই এলাকাতে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে। এসব কারণে আমাদের ওভারওয়েট, ওবেসিটির হার বাড়ছে, আমাদের লাইফস্টাইলটা খারাপ হয়েছে। সে কারণে এসব শুধু ডায়াবেটিস বলবো না, উচ্চ রক্তচাপ এবং নন কমিউনিকেবল যত ডিজিজ সবই বাড়ছে। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের যে জীবনযাত্রার যে পরিবর্তন এবং আমাদের খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, এই খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনযাত্রার পরিবর্তনটাই আসলে মূলত আমাদের ডায়াবেটিস রোগীর যে এই উচ্চ হার এটির পেছনে ভূমিকা রাখছে। ডক্টর সাজেদা সেলিম, আমরা একটু জানতে চাই যে গর্ভকালীন ডায়াবেটিসে এই ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে আমরা রোগ কিভাবে নির্ণয় করব বা আমাদের মায়েরা কিভাবে বুঝতে পারবে যে তার এই সমস্যাটি হয়েছে? খুব বেশি প্রয়োজনীয় একটি প্রশ্ন আসলে। জি, একটি তথ্য বলি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। সাম্প্রতিক একটি গবেষণা যেটা ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার গবেষকরা প্রকাশ করেছেন, সেখানে দেখা গিয়েছে যে বাংলাদেশের 61.7% ডায়াবেটিসের রোগী জানেন না তার ডায়াবেটিস আছে। আচ্ছা, এটার অর্থ হলো যে 10 জনের মধ্যে 7 জনের কিন্তু কোনো লক্ষণ নাই, টেস্ট করলে গিয়ে ধরা পড়ছে। তাহলে গর্ভকাল কিন্তু খুব অল্প সময়, এই সব মিলে 37, 38, 39 বা 40 সপ্তাহ। এর মধ্যে যে ঘটনাটি ঘটে আমি সংক্ষেপে বলি যে কেন গর্ভকালীন ডায়াবেটিসকে আলাদা নামকরণ করা হয়েছে। এটা হলো যে গর্ভধারণের প্রক্রিয়ার মধ্যে যখন এক কোষ থেকে 2 কোষ, 2 কোষ থেকে 4 কোষ, 16 কোষ এর ভাগ হতে থাকে, এটাকে টিকিয়ে রাখার জন্য হরমোনের একটা ব্যাপক পরিবর্তন হতে থাকে। এই হরমোনগুলো সাধারণত 14-15 সপ্তাহ থেকেই ওই যে গর্ভস্থ শিশুটাকে টিকিয়ে রাখার জন্য রক্তের গ্লুকোজ বাড়াতে বাধ্য হয়। আর ওই সময় গ্লুকোজের সরবরাহ কিন্তু শুধু মায়ের শরীর থেকেই আসে। তো এটি 15 সপ্তাহ না হলে সাধারণত এটা হয় না। তারপর আস্তে আস্তে দিন যায় এবং এটি বাড়তে থাকে।
তো বাড়তে বাড়তে এক সময় গিয়ে 24-25 সপ্তাহে গিয়ে আরও সর্বোচ্চ লেভেলে পৌঁছার সম্ভাবনা থাকে। তাহলে এই যে ঘটনাটি ঘটলো, এটি কিন্তু গর্ভকালের যে শারীরিক পরিবর্তন, যারা প্রথমবার সন্তান ধারণ করেছেন উনি কিন্তু জানেন না কেমন হয়। কারো কারো দেখেছেন আশেপাশে, কিন্তু এটা নিজের হলে কেমন লাগে এটা কিন্তু কারো জানা নেই। তাহলে এই সময় কোনো লক্ষণ দেখা দিবে রক্তের গ্লুকোজ বেড়ে, এটি কোনো ভাবার সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 হলো দ্বিতীয়টা বললাম, আগেরটা যেটা বললাম যে অধিকাংশ ডায়াবেটিসের রোগী কিন্তু লক্ষণবিহীন অবস্থাতে শনাক্ত হচ্ছেন। তাহলে এই সারাংশ হলো যে আমাদের লক্ষণের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই, আর অন্য সময়েও সুযোগ নেই, কিন্তু এই সময় কিন্তু মোটেও নেই। কারণ আমরা যদি প্রথম 12 সপ্তাহে রক্তের গ্লুকোজ বেশি থাকে কন্ট্রোল করতে না পারি, বাচ্চার ক্ষতি যা হওয়ার সব হয়ে যাবে। অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনিও জানেন যে এই সময় তৈরি হওয়া শুরু হয়, এবং এই সময় রক্তের গ্লুকোজ মানে এটা টক্সিসিটি, কিন্তু এটি কিন্তু হার্টের সমস্যা থেকে শুরু করে ব্রেইন ডেভেলপমেন্টের সমস্যা থেকে শুরু থেকে সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়। আগে যেটি বললাম যে এই শিশুটির পরবর্তী যে জীবনে যে প্রোগ্রামিংটা হয়ে যায়, ওদের মধ্যে কিন্তু রক্তের গ্লুকোজ বেশি থাকবে, এই প্রোগ্রামটা ঢুকে যায়, পরে কোনোভাবেই ডায়াবেটিসের বলয় থেকে বের করে আনা যাবে না। তাহলে আমরা কি করব? সেই প্রচারণাই কিন্তু আসলে আমরা এবার হাতে নিয়েছি যে যেহেতু অনেক উচ্চ হার, অনেকেরই লক্ষণ দেখা দিবে না, তাহলে কোনো একটি মহিলা, কোনো একটি দম্পতি বাচ্চা নেবেন, তার স্টেপ 1 হবে ওনার রক্তের গ্লুকোজের অবস্থাটা জানা। সেটা একটি আদর্শ পদ্ধতিতে জানতে হবে। কীভাবে? গ্লুকোজ খেয়ে ডায়াবেটিসের পরীক্ষা, অথবা HbA1c করা যেতে পারে। থাইরয়েডের পরীক্ষা করতে হয়, আজকে আমরা সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু যারা সন্তান ধারণ করেছেন, আগে থেকে কোনো রেকর্ড নেই, তিনিও কিন্তু অপেক্ষা করবেন না যে ওনার ডায়াবেটিস হয়ে কি হয় না। এটা একটা পরীক্ষা করার আগ পর্যন্ত অন্য কোনো স্টেটমেন্টে যাওয়া যাবে না। পরীক্ষাটা কি? গর্ভকালীন সময়ে কিন্তু রক্তের গ্লুকোজ খেয়ে গ্লুকোজ পরীক্ষা করতে হবে। সেটা কীভাবে? খালি পেটে একবার, যদি আমরা DDM মানে গর্ভকালীন ডায়াবেটিস থেকে টার্গেট করি, তাহলে 3 বার খালি পেটে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে। আবার কারো কারো প্রথম দিকে ধরা পড়লে এটি কিন্তু গর্ভকালীন সময়ের নয়, যদিও গর্ভকালের মধ্যে ধরা পড়ছে আগের ডায়াবেটিসের কন্টিনিউশন, সেক্ষেত্রে আমরা 2 বার টেস্ট করে ধরতে পারি, এবং এই লেভেলটাও কিন্তু অনেক নিচে। সেজন্য আমরা যদি অনেকে ভুল করেন যেটা যে গ্লুকোমিটারে টেস্ট করেন, এটি কিন্তু ডায়াবেটিস শনাক্তকরণের জন্য নয়, শুধু মনিটরিংয়ের জন্য। আবার RBS দেখে, এটা দিয়েও কিন্তু কাজ হবে না। তাহলে ODTT মানে গ্লুকোজ খেয়ে যে ডায়াবেটিসের পরীক্ষা, সেটিই করতে হবে, এবং কোনো লক্ষণ বা অন্য কোনো দিকে অপেক্ষা না করে তাকে কিন্তু অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। কিন্তু কিছু মহিলা আছেন যাদের বাড়তি ঝুঁকি আছে, যেমন উনি এখন 32 বছর 33 বছর, আপনি কিন্তু আশেপাশে অনেক দেখবেন এরকম যে এই সময় বাচ্চা নিচ্ছেন, তারা কিন্তু বাড়তি ঝুঁকিতে আছেন। যার আগে থেকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম ছিল, তারা বাড়তি ঝুঁকিতে আছেন। দৈহিক স্থূলতার রোগী, উনি বাড়তি ঝুঁকিতে আছেন। আগের কোনো প্রেগনেন্সি নষ্ট হয়ে গিয়েছে, অথবা ওনার মায়ের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, পারিবারিক ইতিহাস খুব খারাপ ডায়াবেটিস হওয়ার সাপেক্ষে। আমরা তানজিনের যে ঝুঁকিগুলো বললেন যে খুব কম শারীরিক পরিশ্রম করছি, অনেক খাচ্ছি, এগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। তাহলে এদের যাদের আছে তাদের কিন্তু আরও দ্রুত পরীক্ষা করে নিতে হবে। তাহলে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে গর্ভকালীন ডায়াবেটিস কার আছে কার নাই সেটি না ভেবে, বাংলাদেশ যেহেতু উচ্চ ঝুঁকিতে আছে, পরিকল্পনার অংশ হবে একবার পরীক্ষা করে নেওয়া। যদি আগে করা না থাকে, যখনই গর্ভধারণ করার পরে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার পরীক্ষাটি করে নেবে। আচ্ছা, মানে এক্ষেত্রে আপনি বলছেন যে গ্লুকোজ খেয়ে যে পরিক্ষাটা করা হয় এটি আদর্শ, এবং এটি করা উচিত। মানে অনেকেই আছেন যারা হয়তো বাসায় একটা মেশিন আছে বা যে গ্লুকোমিটার, অনেক সময় দেখা যায় দিনে যে কোনো সময় একটা টেস্ট করেছেন, এটা করে বিভ্রান্ত হবে, কারণ লেভেলটা যেটা আসবে, কারণ যেহেতু খুব অনেক কম, উনি ভাববেন যে আসলে ঠিক আছে, না ঠিক নাই। কিন্তু তাহলে তাদেরকে ওই OGTT, মূল কথা যেটা যে একজন নারীও যেন বাদ না পড়ে, মানে একজন প্রেগন্যান্ট নারী, আমরা এই টার্মটাকে বলি। আমরা কিন্তু আরেকটি ভালো খবর আপনাকে দেই, বাংলাদেশ সরকারের নন কমিউনিকেবল ডিজিজের উদ্যোগে ডায়াবেটিসের গাইডলাইন হয়েছে। আচ্ছা, ওই গাইডলাইনের আমি একটা চ্যাপ্টারের নেতৃত্ব দিয়েছি, তানজিনা কিন্তু ওখানে গর্ভকালীন ডায়াবেটিস এটাকে নেতৃত্ব দিয়েছে। ওখানে কিন্তু সরকারের পলিসির সাথে আমরা একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একটা পলিসি করে দিয়েছি, যেটি এখন কিন্তু আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন হবে। তাহলে আমরা কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে, আমরা আপনাকে এবং নেক্সাস টিভিকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমরা কিন্তু যেটা আসলেই জনগণের সেবার কাছে পৌঁছে যাবে, সরকারি কাঠামোতে ঢুকে দেওয়ার, আমরা কিন্তু সেই কাজটি করে ফেলেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নেব, আমরা বিরতির পরে আমরা আবার ওই আলোচনায় ফিরে যাব। প্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে শীঘ্রই ফিরে আসছি।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের কেমন আছেন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। আমাদের মায়েরাই হচ্ছে আমাদের পরবর্তী উত্তরাধিকারকে পৃথিবীতে আনবার জন্য সবচেয়ে বড় মাধ্যম। তারা গর্ভে সন্তানকে ধারণ করেন এবং সেই সন্তানকে পৃথিবীতে আনেন। সুতরাং খুবই একটি গুরুত্বপূর্ণ মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্বই হচ্ছে এই সন্তান গর্ভধারণের এই সময়টুকু। এই সময়ে নানান রকম অসুখে আক্রান্ত হতে পারেন এবং এই সব অসুখ বিসুখের উপর নির্ভর করে মায়ের স্বাস্থ্য, সেই সাথে আমাদের অনাগত প্রজন্মের স্বাস্থ্য। আমরা আজকে এরকম একটা বিষয় নিয়ে কথা বলছি। গর্ভকালীন ডায়াবেটিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইতিমধ্যে আমাদের অতিথিরা বলেছেন যে কী পরিমাণ মানুষ এখন ডায়াবেটিসে আক্রান্ত এবং কতজন মায়েরা গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, যে সংখ্যাটি রীতিমতো উদ্বেগজনক। আমরা একটু আমাদের অতিথি ডাক্তার তানজিনা হোসেনের কাছে যাব। ডাক্তার তানজিনা হোসেন, আপনি আমাদের এই বিরতির আগে যে আলোচনাটা হচ্ছিল সেখানে আপনি বলছিলেন যে একটি মাও যেন বাদ না পড়ে, আমরা যেন সবাইকেই মানে যারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন তাদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি। এই ব্যাপারে আপনারা আপনাদের সোসাইটির পক্ষ থেকে, আপনারা যারা এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, আপনারা কি উদ্যোগ নিয়েছেন? অনেক ধন্যবাদ। আমাদের দাবি এটা যে প্রতিটি গর্ভবতী নারী যেন তার গর্ভকালীন সময়ে গ্লুকোজ পরীক্ষা করার সুযোগটা পায়। আমরা দেখি যে শুধুমাত্র শহরের মেয়েরাই এই সুযোগটা পায়, কিন্তু আমরা চাচ্ছি যে গ্রাম মফস্বলে যে মেয়েটি প্রেগনেন্ট হচ্ছে সেও যেন এ থেকে বঞ্চিত না হয়। এটাকে তার অধিকার হিসেবে আমাদের ধরে নিতে হবে। যেরকম আমরা মায়েদের টিকাদানটাকে এখন এস্টাবলিশ করতে পেরেছি, এটা একটা একদম আমরা দেখি যে মায়েদের অধিকার হিসেবে এটা এস্টাবলিশড হয়েছে, ঠিক সেইভাবেই গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত করার জন্য যে আদর্শ পরীক্ষা সেটা যেন সব জায়গায় করা হয়। এর পক্ষ থেকে আমরা প্রচারণা চালাচ্ছি। একটু আগেই ডক্টর সেলিম বললেন যে আমাদের ন্যাশনাল গাইডলাইন অফ ডায়াবেটিস মেলাইটাস, যেটা প্রকাশিত হয়েছে গত বছর বাংলাদেশ সরকারের এনসিডির পক্ষ থেকে, সেখানেও আমরা এই যে জিডিএম চ্যাপ্টার, সেখানে এই কথাটির উল্লেখ আছে যে কিভাবে এটি শনাক্ত করতে হবে, কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে, কি রিপোর্ট আসলে কি করতে হবে। গ্লুকোজ পরীক্ষা কিন্তু খুব জটিল কোনো পরীক্ষা নয় এবং আমি মনে করি যে সেই ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশে আছে যেখানে থানা হেলথ কমপ্লেক্স পর্যায়েও আমরা এই পরীক্ষাটি এস্টাবলিশ করতে পারি প্রত্যেকটি নারীর জন্য, যে 5টি বা মিনিমাম 3টি অ্যান্টিন্যাটাল চেক আপ হয় মেয়েদের। আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে এটা মানে মোটামুটি হয়ে আসছে যে অ্যান্টিন্যাটাল চেক আপের ডেট দেওয়া হয় এবং মায়েরা আসেন, সেই চেক আপের মধ্যে যেন এটাকে অন্তর্ভুক্ত করা হয়, সেজন্য আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং সরকারের সঙ্গে দেন দরবারও চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের একটু বিতর্ক ছিল, আমরা কিন্তু টার্মটাকে একটু স্পষ্ট করে বলি, মানে ভালোভাবে বোধগম্য হবে, ইউনিভার্সাল স্ক্রিনিং। জি, তাহলে আমরা সম্ভাব্য সকলেই কিন্তু ঝুঁকিতে আছেন, সম্ভাব্য গর্ভধারণকারী। তাহলে ইউনিভার্সাল স্ক্রিনিং মানে উনি প্রেগন্যান্সি প্ল্যানের যে কোনো পর্যায়ে থাকুক, একবার টেস্ট করে নিয়েই উনি কিন্তু নিশ্চিত হবেন অবস্থাটা। এটা কিন্তু সরকার যদি বলি যে বর্তমান অবস্থায় চাইলে পারা যাবে না তা নয়, কিন্তু এটা কিন্তু একটু ব্যয়বহুলও হবে। যদিও এই গ্লুকোজ দিয়ে ডায়াবেটিসের টেস্ট করা এটা কিন্তু অনেক কঠিন টেস্ট নয়। এখন যদি সরকার অনেকটা একমত আমাদের সাথে যে যেহেতু গর্ভধারণকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা ব্লাড সুগার বেশি কতটুকু আমরা তখন হিসেবে আলোচনা করেছি এবং আমরা তানজিনা ওই গ্রুপের নেতৃত্ব দিয়েছেন, আমরা আমাদের আরেকটা গ্রুপ, কিন্তু সবাই মিলিয়ে আমরা আলটিমেটলি গাইডলাইনটি প্রস্তুত করেছি। সেখানে কিন্তু শেষ পর্যন্ত ঊর্ধ্বতন যারা ছিলেন তাদেরকে বোঝাতে আমরা সমর্থ হয়েছি এবং এই টার্মটা কিন্তু এইভাবেই ইউনিভার্সাল স্ক্রিনিংকেই আমরা বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য এবং হাতের কাছে পৌঁছে যাবে এটি করতে চাই এবং এটি কিন্তু আমার মনে হয় না খুব বেশি দিন লাগবে, এটি পৌঁছে যাবে সেবাটি। অনেক ধন্যবাদ। এখানে একটা জিনিস আমি যোগ করতে চাই, যেটা সেলিম ভাই বললেন যে এটা হয়তো একটু ব্যয়বহুল, কিন্তু আসলে কিন্তু ব্যয়টা কমবে, কারণ যখন গর্ভকালীন ডায়াবেটিস শনাক্ত হয় তখন কিন্তু ওই পরিবারের ব্যয় মানে খরচ দ্বিগুণ হয়ে যায়। মানে যে তার প্রসবকালীন খরচ, তার ইনসুলিনের খরচ, বারবার ডাক্তারের কাছে যাওয়ার খরচ, গ্লুকোমিটার দিয়ে ব্লাড সুগার দেখার খরচ, এই যে খরচটি প্রায় দেখা যায় স্বাভাবিক একজন মায়ের তুলনায় তার দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। তা আমরা কিন্তু এই ব্যয়টা কমাতে পারবো যদি সিম্পলি দ্রুত শনাক্তকরণ বা প্রতিরোধের মধ্যে যেতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আচ্ছা, আমি হাসিব বলছি মুক্তাপাড়া থেকে। ভালো আছেন? জি, ভালো আছি, বলুন। আচ্ছা, আমার ওয়াইফের প্রথম বেবি হওয়ার পরে ওনার ডায়াবেটিস যেটা ছিল সেই ডায়াবেটিসটা আসলে কন্টিনিউ করে। জি, তো আজকে প্রায় 7 বছর হয়ে গেল ডায়াবেটিস। তো এখন এত বেশি ডায়াবেটিস যে ওনাকে ইনজেকশন এক্সট্রা পিট নিতে হচ্ছে
36, 32 এবং 28। সকালে 36, দুপুরে 32, রাতে 28। আর ল্যান্টাস নামে একটা ইনজেকশন রাতে দেওয়া হচ্ছে 26 করে। আর কিডনি পয়েন্টটা 1.7 থাকার জন্য ডক্টর আমার ওই কমেটটা বাদ দিয়ে লিনাটেড নামে একটা ওষুধ দুপুরে এখন দিচ্ছে 5 মিলিগ্রাম করে আর কি। হ্যাঁ, জি। তো তারপরও কিন্তু ডায়াবেটিসটা এখন কন্ট্রোল হচ্ছে না। ওই খাওয়ার পরে 15-16 এরকম থাকে, সকালবেলা দেখা যায় যে 11-12 এরকম থাকে আর কি। তো আমি এর মধ্যে অনেক ডক্টরও চেঞ্জ করেছি, বাট তারা এভাবে এই ইনসুলিন গুলো অ্যাডজাস্টমেন্টটা করছে আর কি। তো এখন আমি কি করতে পারি আসলে এটা একটু জানতে চাই। জি, ডক্টর সেলিম স্যার আপনার কাছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। আপনি কিন্তু আমার মনে বুঝে ফেলেছেন, সেটি হলো আপনার স্ত্রীর যেটা হয়েছে এই ডায়াবেটিসটা সম্ভবত গর্ভকালের আগে থেকেই ছিল, কিন্তু শনাক্ত হয়েছে গর্ভকালে। কারণ গর্ভকালের জন্যই যদি হতো, আমরা প্রথম থেকে যেভাবে বললাম, সেটা কিন্তু সন্তান প্রসবের সাথেই স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের আসলে পিছন দিকে যাওয়ার সুযোগ নেই, আমাদের এখন থেকে ভবিষ্যতের দিকে যেতে হবে। ওনার রক্তে গ্লুকোজ এই বয়সে আমরা খালি পেটে 6-এর কাছাকাছি, খাবার 2 ঘন্টা পরে 7 থেকে 8, এটি যদি রাখতে পারি তাহলে খুব ভালো হবে। আর ইনসুলিন যেগুলো পাচ্ছে, ইনসুলিন কিন্তু ভালো আছে, ইনসুলিনের সমস্যা নাই। সমস্যা হলো ডোজ অ্যাডজাস্টমেন্টটা। তো উনি যেভাবে পাচ্ছে ল্যান্টাস কিন্তু আসলে অনেক কম হচ্ছে, যেটি একবার নিচ্ছে, এটিকে ডোজ বাড়াতে হবে। কারণ গড়পড়তায় 3 বারের ইনসুলিন যতটুকু হবে, একবারেরটা কিন্তু অর্ধেক মানে সমানের কাছাকাছি হবে। তাহলে এমন হতে পারে ল্যান্টাস থেকে উনি এক ধাক্কায় বাড়িয়ে দিবেন এখন। আর কিন্তু ডায়াবেটিসের রোগীর মূল চিকিৎসা দাঁড়াবে হলো খাদ্য ব্যবস্থাপনার উপরে। খাদ্য ব্যবস্থাপনা মানে উনি 6 বার খাবেন, 3 বার বড় খাবার, 3 বার ছোটো খাবার। এটি হলে কিন্তু এই বারটা ঠিক করতে পারলেই কিন্তু পরিমাণ অটোমেটিক ঠিক হয়ে যায়। আর ক্রিয়েটিনিন নিয়ে যেটা আছে, এই বয়স অনুসারে এটি কিন্তু একটু বেশি, সুতরাং আমাদেরকে শুধু ক্রিয়েটিনিন নয়, ওনার কিন্তু চোখের সমস্যা থাকার সম্ভাবনা অনেক বেশি। আর ডায়াবেটিস চিকিৎসাতে আমরা সবচেয়ে যেটা নিয়ে বেশি ওয়ারিড থাকি, মানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, সেটি হলো ডায়াবেটিস রোগীর পরবর্তীতে কার্ডিওভাস্কুলার রিস্ক, মানে হার্ট অ্যাটাক, স্ট্রোক, পেরিফেরাল আর্টারি, এগুলো কিন্তু ঝুঁকি ওনারও আছে, যেহেতু কন্ট্রোল ভালো নেই এবং একটা জটিলতা এসে গেছে, মানে বাকিগুলো কিন্তু কাছাকাছি আছে। তাহলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি দরকার হবে। এখান থেকে সব বলাটা মুশকিল। আমার মনে হয় কোনো একজন দক্ষ যদি এন্ডোক্রাইনোলজিস্ট দেখান, আমরা কিন্তু আমি এবং তানজিনা খুব কনফিডেন্ট যে এটা নিয়ে কিন্তু কন্ট্রোল করা খুব বেশি টাফ হবে না, কিন্তু জটিলতা কতটুকু হয়ে গেছে এই অ্যাসেসমেন্টটা খুব পরিষ্কার হবে আমাদের করে নিয়ে পরবর্তী প্ল্যান ঠিক করতে হবে। প্রশ্ন করার জন্য ওনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ চমৎকার উত্তরের জন্য। প্রিয় দর্শক, আশা করছি যে আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন এবং একটি দিক নির্দেশনা পেয়েছেন যে কী করা উচিত। আমরা তানজিনা ম্যাডামের কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে গর্ভকালীন ডায়াবেটিসের একজন মায়ের যখন শনাক্ত হলো, তখন তার আপনারা ট্রিটমেন্ট অপশনটা কি দিয়ে থাকেন বা কী প্ল্যান করেন আপনারা? তার আগে বলে নেই যে এটা কিন্তু একটা বিরাট ট্রমা হয়। অনেক সময় আমরা দেখি যে মেয়েটি একেবারেই অল্প বয়স, হয়তো 22, 23, 24 বছর বয়স, যখন জানতে পারে তার ডায়াবেটিস হয়েছে গর্ভকালীন সময়ে, সে কিন্তু একটা বিরাট ট্রমার শিকার হয়। তাকে খুব প্রপারলি কাউন্সিলিং করতে হয়। এই কাউন্সিলিংয়ে একটা বড় অংশ হচ্ছে তার খাদ্যাভ্যাস এবং তার নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম। আমাদের অনেকেরই ধারণা গর্ভকালীন অবস্থাতে কোনো হাঁটাহাঁটি শরীরচর্চা করা যায় না, এটা আসলে ভুল। স্বাভাবিক হাঁটাহাঁটি এবং ব্যায়াম করাই উচিত গর্ভকালীন অবস্থাতে। খাদ্যাভ্যাস নিয়েও আমাদের ভুল ধারণা আছে। আমাদের ধারণা যে মানে প্রেগনেন্সি হলে অনেক বেশি করে খেতে হয়, ভাত বেশি খেতে হয়, এরকম অনেক ধারণা গ্রামে প্রচলিত। কিন্তু আসলে তাকে একটি সুষম একদম ফিক্সড একটা ক্যালোরি চার্ট আমরা দিয়ে থাকি, যে অনুযায়ী তিনি খাবেন। ক্যালোরি খুব কমানো হয় না, কিন্তু শর্করা, আমিষ এবং অন্যান্য উপাদানগুলোকে ঠিকভাবে সেখানে উপস্থাপন করা হয়। এরপরেই চলে আসে যে আমাদের যে ওষুধ, যদি এই খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে কন্ট্রোল না হয় বা নিয়ন্ত্রণ না হয়, এরপরে আমাদেরকে ওষুধে যেতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ চিকিৎসা হচ্ছে ইনসুলিন। কারণ হচ্ছে ওষুধগুলো গর্ভস্থ শিশুর জন্য অনেক ক্ষতিকর প্রভাব নিয়ে আসে, এর জন্য ইনসুলিনকেই আমরা সবচেয়ে বেস্ট এবং নিরাপদ চিকিৎসা হিসেবে ধরে থাকি। তো ইনসুলিন নেয়ার কথা শুনলেও সবাই ভয় পেয়ে যায়, কিন্তু আসলে এটি তার সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ। এটা যখন বোঝানো হয় তখন তারা নিতে রাজি হন। এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে নিজে ডায়াবেটিস পরীক্ষা করা এবং সেই অনুযায়ী ইনসুলিন অ্যাডজাস্টমেন্ট করা। কারণ একজন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে প্রতিদিন তো আর ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয়। তাকে আমরা অনেকদিন পরপর দেখি, কিন্তু এই অনেক দিনের মাঝখানে যে ব্লাড গ্লুকোজটা নিয়ন্ত্রণ হলো না, সেটাকে উনি নিজেই যেন নিয়ন্ত্রণ করতে পারেন, সেজন্য একটা এডুকেশন বা স্বাস্থ্য শিক্ষাটাও খুব জরুরি একটা পার্ট এই গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য।
অর্থাৎ তাকে আসলে বিষয়টা জানানো বা একদম হ্যাঁ, তাকে এই বিষয়ে জ্ঞান দেওয়া এবং তাকে এম্পাওয়ার করা, আমরা বলি যে তার নিজেকে ভালো রাখার জন্য তাকে এম্পাওয়ার করা। রোগীরা যখন চিকিৎসা নিতে চায় না, বা তারা কিন্তু কেউ না কেউ তো এরকম একটা অনীহা প্রকাশ করে যে না আমি ইনসুলিন নিব না, বা আপনারা তখন কিভাবে তাকে কাউন্সেলিং করেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা কিন্তু বাংলাদেশে যুদ্ধ করছি যে সময় ইনসুলিন নেওয়া উচিত, গর্ভাবস্থার অন্য সময়ের কথা বলছি। যখন আমি ওই রোগীকে বলি বা তানজিনা ওই রোগীকে বলেন যে আপনার তো ট্যাবলেট দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, আপনার ইনসুলিন লাগবে, 20-25% রোগী কিন্তু রাজি হন। বাকিদের আমরা রাজি করার জন্য অপেক্ষা করি, অনেকভাবে বলার চেষ্টা করি, তারপরে হয়তো আরও 20-25 জন, এরকম করতে করতে 100% কখনোই কিন্তু রাজি হন না। কিন্তু গর্ভকালীন একজন ডায়াবেটিসের রোগীকে যখন বলা হয় যে আপনার এখন সুগার দেওয়া আছে, কন্ট্রোল করার জন্য ওষুধ কিন্তু শুধুই ইনসুলিন, অন্য কোনো ট্যাবলেট বা কিছু নেই, খুব কম মহিলাই কিন্তু রাজি হন না এমন হয়। কারণ ওই সময় একটা মহিলার কাছে তার মাথায় কিন্তু একটাই ঘুরপাক, নিজের থেকে তার সন্তানের সুস্বাস্থ্য কিভাবে নিশ্চিত করা যাবে। তো এটা কিন্তু আমাদের কাছে, আমরা অন্য সময় যখন ভাবি যে ইনসুলিনের কথা বলবো, রোগী কীভাবে নেবে, প্রেগনেন্সিতে কিন্তু এরকম খুব হঠাৎ দু একটা হয়। এবং কেউ যদি, আমি একটা রোগীর ঘটনা মনে করে বলছি যে সে আমাকে প্রথমে বললো যে আপনি যত যা বলেন আমি তো ইনসুলিন নিবই না। তা আমি বললাম যে দেখেন অন্য কিছু কিন্তু নাই, আপনার সুগারের এখন যা অবস্থায় আজকে ইনসুলিন নিতে ভালো হতো, আপনি 2-3 দিন সময় নেন, তারপরে একদিন আসেন, যেদিন বলবেন সেদিন ইনসুলিন শুরু করব। সন্ধ্যার সময় রুগীটা দেখেছি, রাতেই আমাকে ওরা কোত্থেকে নাম্বার জোগাড় করেছে, আমাকে ফোন করলো যে ইনসুলিন লিখে দেন। আমি বলে 1 ঘন্টা, কালকে আসেন তাহলে। কারণ ওর কিন্তু 1-2 ঘন্টা লেগেছে। কারণ ওই যে তানজিনা যেটা বলে, এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নেই। যখন ওই মেয়েটাকে বলি যে আপনার কিন্তু ব্লাড সুগার এখন যেটা লিমিট ক্রস করে গর্ভকালীন ডায়াবেটিসের মধ্যে ঢুকে গেল, তানজিনা কেমন অভিজ্ঞতা জানি না, আমি অনেক রুগীকে দেখেছি ওখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে একদম ভেঙে পড়েছে। আমরা কিন্তু ওটাকে আমাদের মানসিকভাবে আমরা প্রস্তুত থাকি যে তারপরে কী স্টেপে আগালে তাকে আশ্বস্ত করা যাবে এবং চিকিৎসার নিয়ে আসতে হবে। তো খাদ্য ব্যবস্থাপনা কিন্তু অনেক রুগীকে শুধু খাদ্য ব্যবস্থাপনা দিয়েই ব্লাড সুগার কন্ট্রোল করা যায়, অনেক দেশে পারে। আমাদের দেশে শর্করা জাতীয় খাবার বেশি খাই বলে একটু কম পারি, তারপরেও কিন্তু এক গ্রুপ রুগী কিন্তু পারা যায়। ওটা দিয়েই কিন্তু আমরা কাজটা শুরু করি। কিন্তু একটা লেভেল আছে, তা পার হয়ে গেলে আজকে ইনসুলিন শুরু করতে হবে, এর মধ্যে পৌঁছে গেলেন, সেটাতেও ব্যর্থ হয়। এই ঘটনা কিন্তু খুব কম ঘটে আমাদের। সুতরাং আমি এটা বলতে, এটা খুব কষ্ট হয় বলে মারা কিন্তু কোনোভাবেই সন্তানের ক্ষতি হয় মেনে নেবেন না, নিজের জীবন গেলেও নেবেন না। তো এটাই নিয়ে কিন্তু খুব সমস্যা হয় না। কারণ আমাদের যে চ্যালেঞ্জ বাংলাদেশে, যে আমরা তখন নিজেদের ক্ষেত্রে উদ্যোগেই কিন্তু ওনাকে কীভাবে খাবেন, কতটুকু খাবেন, কীভাবে গ্লুকোজ মাপবেন, কত পাইলে ইনসুলিন কীভাবে অ্যাডজাস্ট করবেন, ইনসুলিন কীভাবে নেবেন, এগুলো শেখাবার জন্য প্রথম থেকে কিন্তু অনেক সময় দিই। এবং তাতেও কিন্তু রোগী কিন্তু আস্তে আস্তে কনফিডেন্স পেয়ে যায়। আর এম্পাওয়ারমেন্ট, এই টার্মটা আমার খুব পছন্দ। আমরা কিন্তু একটি গবেষণার শেষের পর্যায়ে দুটো পাবলিকেশন হবে। আমরা এম্পাওয়ারমেন্ট করলে কন্ট্রোলটা কত ভালো হয়, তথ্যটা আজকে বলছি না, আমাদের রেজাল্টটা এসে গেছে হাতে, পরবর্তী কোনো একদিন বলবো। এটা কিন্তু আরও চমৎকার একটি তথ্য, যে ডাক্তারের কাছে না গিয়েও তথ্যগুলো রোগীকে দিলে নারীর ক্ষমতায়নের মতো আরেকটা যদি ক্ষমতায়ন করা যায়, তাহলে অনেক রুগী কিন্তু অনেক ভালো কন্ট্রোল করতে পারবে। তার জন্য এদিক ওদিক খুব বেশি দুশ্চিন্তা বা ছোড়াছড়ি দরকার হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আরও একটি বিরতি নিচ্ছি, তবে ফিরে আসবো খুব শিগগিরই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেমন আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছি গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সম্মানিত অতিথি দুজন উপস্থিত আছেন। ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডাক্তার তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা বিরতির আগে বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছুঁয়ে গেছি। আমাদের এই বিষয়টি নিয়ে আজকের যে গর্ভকালীন ডায়াবেটিস, আমরা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ঝুঁকি, গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকিগুলো কি? নিশ্চয়ই অনাগত সন্তানের উপরে কিছুটা তো রিস্ক আছেই, বা যথেষ্ট রিস্ক আছে, যে কারণে আমরা এটার ব্যাপারে খুব সচেতন হতে চাই। কি কি ঝুঁকি আছে? এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, যে মায়ের নিজের ঝুঁকি এবং গর্ভস্থ শিশুর ঝুঁকি। তো মায়ের নিজের ঝুঁকির মধ্যে যদি আমরা মোটা দাগে বলি, যে কোনো ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি যেটা, যে মৃত্যুর হার কেমন। আমরা যদি পৃথিবীর সকল মাতৃমৃত্যুর সকল ঝুঁকির মধ্যে বলি, ডায়াবেটিস সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর মধ্যে একটা হবে।
আচ্ছা, তাহলে এতটাই গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বড় কথা হলো যে এই যে মাটি এখন যেমন আমাদের এখানে অনেক সাধারণ নর্মাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে, হাসপাতালে ভর্তি করতে হবে, নাকি উপজেলা হাসপাতালে থাকবে, নাকি কমিউনিটি ক্লিনিক কেন্দ্রিক যে সুপারভাইজ ট্রিটমেন্ট হবে সেগুলোর ক্ষেত্রে এখন যদি গর্ভকালীন ডায়াবেটিস থাকে তাহলে সকলকেই কিন্তু একটা ভালো ফ্যাসিলিটি দিতে হবে। তাহলে খরচের কথাটা ভাবেন। এছাড়া কি যতগুলো সন্তান প্রসবের আগে মানে অসময়ে ধরে যাচ্ছে, অ্যাবর্শন হচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে, এর মধ্যে কিন্তু একটা বড় অংশ থেকে যাচ্ছে যারা গর্ভকালীন ডায়াবেটিস ছিল। এখন মায়ের কি হবে? আমরা যদি সন্তানের কথা পরের স্টেপে আসি, এই মাটি সন্তান প্রসবের পরেও কিন্তু ডায়াবেটিস কন্টিনিউ করতে পারে। আমরা একজনের প্রশ্ন শুনে যেমন দেখলাম, কিন্তু তার জীবন কিন্তু অন্য সুস্থ মানুষের জীবনের মতো থাকছে না। দ্বিতীয় হলো আরও কিছু জটিলতা হতে পারে গর্ভকালীন যে মারাত্মক জটিলতার মধ্যে প্রি একলামশিয়া। অন্যতম প্রধান কারণ হলো যে ব্লাড সুগার বেশি, এর পৃথিবীতে চলে আসে উচ্চ রক্তচাপ। এরপরে কি মায়া যখন জন্মগ্রহণ করলেন, তারপরে যখন আগে গর্ভকালের আগে যে দৈহিক ওজন ছিল সেই ওজন অর্জন করতে চাচ্ছেন, উনি কিন্তু আর সেটা পারবেন না। কিন্তু গর্ভকালের পরবর্তীতে যতগুলো মানসিক সমস্যা তৈরি হয়, ওই মায়ের রক্তের গ্লুকোজ বেড়েছিল তার কিন্তু বেশি হবে। তাহলে এরপরে রক্তের গ্লুকোজ একবার বেড়ে গিয়েছে মানে এ কিন্তু আর কোনোভাবে ওনাকে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে দিবে না। এখন গর্ভবতী শিশুর কি হবে? একটু আগে যেরকম বললাম যে যতটি সন্তান প্রসব মানে ব্যর্থ হচ্ছে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস আগে মাসের মধ্যে অ্যাবর্শন হয়ে যাচ্ছে বা নষ্ট হচ্ছে, তার একটা অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস। কিন্তু যদি প্রথম দিক থেকেই ব্লাড সুগার বেশি থাকে, এটি কিন্তু একটি অঙ্গহানি অবস্থায় জন্মগ্রহণ করা শিশুটির ঝুঁকি বেড়ে গেল। কিন্তু নবজাতকের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো মায়ের উচ্চ ব্লাড সুগার। আবার এই একটা ঘটনা ঘটে, যেমন আমরা ভাবি যে মায়ের রক্তে বেশি সুগার বেশি ছিল, বাচ্চা প্রসবের পরে কি তার বেশি থাকবে? উল্টাটা হয়ে যায়। কারণ এর আগ পর্যন্ত কিন্তু নাভির মাধ্যমে গ্লুকোজ পাইত, সন্তান প্রসবের পরে ওর নিজের গ্লুকোজ সাপ্লাই দেওয়ার আগে কিন্তু হাইপোগ্লাইসেমি হয়ে যায়। আবার আরেকটি কিন্তু এটা কিন্তু সবাই জানেন যে নবজাতকের যে জন্ডিস হয়, এই 1 নম্বরের কারণে কিন্তু মায়ের রক্তের গ্লুকোজ বেশি থাকা। আবার নবজাতকের মৃত্যুর হার, তাহলে এই নবজাতকের আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি এই নবজাতকটি আজীবন যতদিন বেঁচে থাকবে, সে 70 বছরই হোক, 60 বছরই হোক, 40 বছরই হোক, কিন্তু এর আর্লি অবস্থাতে সে খুব কম বয়সে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা নিয়ে বেড়ে উঠছে। তাহলে কত সুদূর প্রসারী একটি খারাপ ঘটনা ঘটলো। তাহলে এই ঝুঁকি কিন্তু কোনোভাবেই বলে শেষ করা যাচ্ছে না, মানে খালি লম্বাই হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? কমাবার জন্য যাদের উদ্যোগ, সেটি কিন্তু আমরা করতে যাচ্ছি। তানজিনা আপনাকে বিস্তারিত বলবে। হ্যাঁ, ওই দেশব্যাপী আপনারা বিশেষ কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? কারণ আমাদের দেশে যারা মারা আছে তা তো আছেনই, যারা অনাগত মানে এখনো মানে আজকের কিশোরী তো আগামী দিনের মা, তাদের জন্য আপনাদের কোনো প্রোগ্রাম আছে কিনা? এটাই আমরা বলতে চাচ্ছি। কারণ যখন আমাদের কাছে রোগী হিসেবে কেউ আসে, তখন আসলে আপনার আর প্রতিরোধ করার কিছু নেই, তখন আপনি তাকে চিকিৎসা দিচ্ছেন। কিন্তু আমরা চাই এর আগেই যেন সচেতনতাটা তৈরি হয়। এবং আমাদের দেশে আসলে এখনও বাল্যবিবাহের হার অনেক সর্বোচ্চ, এবং সেজন্য আমরা টার্গেট করতে চাই একদম স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে মেয়েরা পড়াশোনা করে তাদেরকে এই বিষয়ে সচেতন করতে চাই যে তারা গর্ভকালীন ডায়াবেটিস কি, এটা কেন হয়, এই ঝুঁকিগুলো কাদের আছে, ঝুঁকিগুলো কিভাবে কমানো যায়, কিভাবে প্রতিরোধ করা যায়। কারণ এরাই হচ্ছে আজ থেকে হয়তো 5 বছর 6 বছর 10 বছরের মধ্যে মা হবেন, এবং তখন তাদের এই গর্ভকালীন ডায়াবেটিস হয়তো দেখা দেবে। কাজেই আমাদের হয়ে যাওয়ার আগে যে যারা আছেন তাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদেরকে ধরতে হবে। এই বিষয়ে আমরা আজকেই একটা বড় প্রোগ্রাম করেছিলাম, অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমাদের মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন। আমরা সেখানে প্রস্তাবনা করেছি যে আমরা দেশব্যাপী এই প্রচারণা চালাতে চাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুল কলেজে আমরা এটা অনগোয়িং সবসময় করে যেতে চাচ্ছি। চমৎকার। একই সাথে আমরা ওই যে এখন তো স্বাস্থ্য সেবার একটা বড় অংশ কিন্তু রিমোট এলাকাতে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রিক। হ্যাঁ, তো আমরা আমাদের যে প্রচারণার ম্যাটেরিয়ালস মানে লিফলেট, এগুলো পোস্টার, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় একমত হয়েছেন যে আমরা ওখানে রাখলে ওখানে যারা কাজ করে তারা এগুলা যারা আসবে তাদের মধ্যে বিলি করবে। তাহলে অল কর্নার কিন্তু আমরা ছুটি পারলাম।
এখানে গণমাধ্যম, আপনাদের এই মিডিয়া, এগুলোরও খুব বড় একটা ভূমিকা আছে। কারণ হচ্ছে যখন যারা দেখেন, আমার মনে হয় একদম গ্রামের একজন মানুষও হয়তো আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তো তাদেরকে এনলাইটেন করা আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এটা করতে চাই সারা বছর। অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আমাদের এই অনুষ্ঠানটি তো মানুষ দেখছেন, এটাও একটি প্রচারণার অংশ। অবশ্যই যারা দেখছেন তারা বিষয়টাকে অনুধাবন করছেন এবং চেষ্টা করবেন তারা সেইভাবে তাদেরকে সচেতন হতে, যাতে করে গর্ভকালীন ডায়াবেটিস তাদেরকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে না পারে। সাধারণ মানুষের একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে মায়ের গর্ভকালীন ডায়াবেটিস থাকলে সন্তানেরও ডায়াবেটিস হবে কিনা? ঠিক ওই মুহূর্তে হবে না, বরং ওই মুহূর্তে উল্টোটাই হয়, যেটা ডক্টর সেলিম বললেন, যে মায়ের শরীরে উচ্চ সুগার পেয়ে অভ্যস্ত শিশুটি জন্মের পরপরই তার সুগার ফল করে, এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। সেখান থেকে খিঁচুনি হতে পারে, সেখান থেকে শিশুটি অনেক অসুস্থ হয়ে যেতে পারে। জন্মের পরপরই আসলে তার ব্লাড সুগার আসলে কমে যায়। কিন্তু এই শিশুটি যখন বড় হবে, অল্প বয়সে, কৈশোরে এবং তারুণ্যেই কিন্তু তার ডায়াবেটিসের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি, এবং বলা হয় এদের স্থূলতার হারও অন্যদের তুলনায় অনেক বেশি, কারণ সে মায়ের গর্ভে অনেক বেশি উচ্চ শর্করার মধ্যে ছিল, সে কারণে তার স্থূলতার হারও বেশি থাকে। এই সময়ে মায়েদের ডায়েট কি হবে, খাওয়া দাওয়ার? জি, এটি খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের যে কোনো সময় চিকিৎসা মানেই চিকিৎসার ভিত্তি, 1 নম্বর ভিত্তি হবে খাদ্য ব্যবস্থাপনা। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। যেমন তানজিনা কিন্তু আপনার শুরুতে যখন জিজ্ঞাসা করেন যে ডায়াবেটিসের রোগী বৃদ্ধি হওয়ার কারণ কি, সেটি কিন্তু আমাদের খাদ্য ব্যবস্থাপনার সমস্যাই। তাহলে আমরা প্রচুর শর্করা খাই, এত খাই, এটি আমাদের একটু বড় গবেষণায় দেখা গেছে যে একজন ডায়াবেটিস নাই এমন একজন লোক, উনি সারাদিনে যতগুলো খাবার খাচ্ছেন তার 80 থেকে 90% শর্করায় ক্যালোরি আসে শর্করা থেকে, যেটি আসলে হওয়া উচিত ছিল 40% থেকে 50%। ডায়াবেটিসের রোগী এটি একটু কমে যায়, কারণ আমরা চিকিৎসার পদ্ধতি নিয়ে সেটা 75 থেকে 80%। তাহলে এইরকম একটা খাবারের একটা ঝুঁকিতে রয়ে গেছি। তাহলে এটিকে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। একই সাথে 2 রকম মনোভাব আছে। এক ধরনের মানুষ ভাবেন যে গর্ভকালে প্রচুর খেতে হবে, কারণ একজন পেটে আছে, আরেকজন ভাবে যে বেশি খেলে বাচ্চা বড় হয়ে যাবে। তাহলে সকলের জন্য সহজ করে বলি যে সুষম খাদ্য যেটা, এটিও কিন্তু এখানে প্রযোজ্য। কিন্তু এখানে যেহেতু সন্তানের চাহিদাও পূরণ করতে হবে, ক্যালোরি একটু বেড়ে যাবে, অনেক বারে তা নয়। কিন্তু কাঠামোটা কেমন হবে, শুরুতে উনি 6 বার খাবেন, 3 বার বড় খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, আর 3টা ছোট খাবার। তাহলে নাস্তা এবং দুপুরের খাবারের মাঝখানে একবার, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা কাছাকাছি গ্যাপে হবে। দুপুরের খাবার, রাতের খাবার মাঝখানে একবার, এবং শোবার আগে আরেকবার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন আগে থেকে ডায়াবেটিস ছিল, অথবা যমজ বাচ্চা, কিছু কিছু তো 3টা বাচ্চা এমনও দেখতে পাচ্ছে, ওই ক্ষেত্রে কিন্তু চাহিদা আর একটু বেড়ে যায়। সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু সুগার হারিয়ে যায় রক্ত থেকে, কারণ মা এবং শিশু সুগারটি ব্যবহার করেছেন। সেক্ষেত্রে কারো কারো 7 বার এবং 8 বারও খাবার খেতে হতে পারে। তাহলে অল্প অল্প করে বারবার খাওয়াটা হলো সবচেয়ে নিরাপদ, কারণ প্রচুর খাওয়া মানে প্রচুর সুগার বেড়ে দেওয়া। তাহলে কম খাওয়া মানে সুগার কম খাওয়া। কিন্তু ওনার যে চাহিদার দিকে নজর রাখতে হবে, সারাদিনের টোটাল চাহিদার জন্য আমরা পরিপূর্ণভাবে মিট আপ করতে পারি। আরেকটা জিনিস হলো, দুধ এবং ডিম যদি খেতে পারে তাহলে সুবিধা হলো প্রচুর প্রোটিন পাচ্ছে, এটি খুব ভালো, এবং প্রোটিন কিন্তু অনেক বেশি ব্লাড সুগার বাড়াবে না। আবার প্রায় সকল খাবারই খেতে পারবেন, 1-2টা খাবার বাদ দিলে বিশেষ কোনো খাবার খেতে পারবেন এরকম না। এবং গর্ভকালে একটি মেসেজ পরিষ্কার হতে হবে যে খাবার যদি গ্যাপ লম্বা হয়, সেটি কিন্তু রক্তের গ্লুকোজ কমে যাওয়ার কারণ, এবং এই ক্ষেত্রে মায়ের চেয়ে গর্ভবতী শিশুর ঝুঁকি অনেক বেশি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হলো। আমাদের সবারই আসলে এই বিষয়গুলো জানা দরকার, কারণ একজন গর্ভবতী মা শুধু তিনি নিজে নন, তিনি পুরো পরিবারের এবং পুরো সমাজের একটি অংশ এবং একটি গুরুত্বপূর্ণ সম্পদও বলা যায়। কারণ এই মায়ের গর্ভের মাধ্যমেই কিন্তু একটি নতুন প্রজন্ম আমাদের পৃথিবীতে আসে, যার মাধ্যমে কিন্তু প্রজাতির ধারা অব্যাহত রয়েছে। আবার আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে, আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। শুভরাত্রি।